আমি ডাক্তার লাবণী আমিন, ডিএইচএমএস বিএসএমসি ঢাকা, বিএসএস অনার্স এমএসএস ইকোনমিক্স আন্ডার ঢাকা ইউনিভার্সিটি, এবং আমি লেকচারার আসলে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল সাভার ঢাকা। আমাদের আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে চায়না অফিসিয়াল অ্যান্ড চেলিডোনিয়াম। খুব গুরুত্বপূর্ণ দুইটা সাবজেক্ট, দুইটা মেট্রোমেডিকের ঔষধ। একটা হচ্ছে চায়না অফিসিয়াল, দ্বিতীয় নম্বরটা হচ্ছে চেলিডোনিয়াম। তো আমি খুব সংক্ষিপ্তভাবে মূল অংশটা তুলে ধরার চেষ্টা করছি। চায়না অফিসিয়াল, এটার মাইন্ড প্রথমে আমি টাচ করছি। যেহেতু মাইন্ড আমি বরাবর সবসময় লাস্টের দিকে নেই, কিন্তু আজকে আমার কাছে মনে হলো যে একটু ডিফারেন্ট করি। সবসময় যেহেতু একটা দিকে থাকে, আজকে একটু ডিফারেন্ট থাকুক, যার জন্য আমি চায়নার মাইন্ডটাকে আজকে আমি তুলে ধরেছি। মাইন্ড এখানে কি? মাইন্ড ফার্স্ট আমি যেটা লিখেছি সেটা হচ্ছে ইরিটেবল, অর্থাৎ চায়না মেডিসিনটির মাইন্ডটা ইরিটেবল থাকে। তার আগে আমি একটু চায়না সম্পর্কে বলতে চাই যে চায়নার আরেকটি নাম হচ্ছে সিনকোনা। আর আমরা হয়তো যারা ফার্স্ট ইয়ারে পড়ি তারা দর্শন বা অনেকেই হয়তো এই চায়নার মানে হনিম্যানের জীবনী পড়লে সেখানে জানতে পারবেন যে আমাদের হোমিওপ্যাথিতে যতগুলো মেডিসিন আছে তার মধ্যে ফার্স্ট রেমেডিটা কিন্তু হচ্ছে এই চায়না। এবং এই চায়নার যে আসলে এই চায়না থেকে কিন্তু আমাদের অনেক মেডিসিন আমরা প্রুফ করেছি। আমি যদিও খুব বেশি মানে সাজিয়ে গুছিয়ে বলতে পারবো না, আমি অনেক দিন আগে পড়েছিলাম, অনেক দিন না অনেক বছর আগে পড়েছিলাম। তারপর একটু একটু আমার মেমোরিতে আছে, আমি একটু করে আপনাদের কাছে এই মানে চায়নার বিষয়টা নিয়ে একটু ব্যাখ্যা করছি। এটা অনেক মানে সেই হ্যানিম্যানের সময় আর কি, যে তখন এক সময় যে যুদ্ধ লাগছিল। আমি 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 আবারও বলতেছি, আমার ভুল হতে পারে, হ্যাঁ, যেহেতু এটা ইউটিউবে যাবে, সো প্লিজ এটা নিয়ে কেউ কোটেশন করেন না, ট্রল করেন না, আমার ভুল হতে পারে। জাস্ট আমার একটু মানে হালকা তথ্য থেকে আমি বলতেছি যে তখন এক সময় যুদ্ধ হওয়ার সময় দেখা গেল যে অনেক ইয়ারা কর্মীরা মানে যোদ্ধা যারা, তাদের এক সময় দেখা গেল যে বিভিন্ন রোগ সুখে তারা আক্রান্ত হলো এবং অনেকে হাত কাটা গেল, পা কেটে গেল, বা এক ধরনের একটা জ্বরে তারা খুব মানে পরিশ্রান্ত হয়ে গেল। তো অনেক যোদ্ধা কিন্তু সে সময় এই জ্বরে মানে মৃত্যুবরণ করতে লাগলো। এক সময় দেখা গেল যে কিছু যোদ্ধারা মানে অল্প কিছু পথ এগিয়ে গিয়ে একটা পুকুরের মতো ছিল, বা পুকুর না, তো এটা ঠিক খাল বা বিলের মতো হচ্ছে, সে বিলের দুই পাশে বেশ কিছু গাছ আছে, গাছের নিচ দিয়ে সেই খালটা বা বিলটা গিয়েছে। তো এখন যুদ্ধ করলে সাধারণত কি হয়, একটু পানি পিপাসা লাগে, আর ওরা একটু চায় যে একটু গা হাত মুখটা ধুয়ে নেই। তো কিছু কিছু সৈন্যরা করলো কি, সেই ঘোড়াটা এক জায়গায় দাঁড় করিয়ে ওরা দেখা গেল যে সেই এই যে যে জল পানিটা আছে যে ইয়ের, ওখান থেকে কিছু পানি নিয়ে তারা খেলো, হাত মুখ ধুলো। তো এরপরে দেখা গেল যে তারা বেশ সুস্থ হয়ে উঠলো অল্প কিছুদিনের মধ্যে। এরা নিজেরাও জানলো না যে কিভাবে সুস্থ হলো, কারণ আগে যারা ছিল তারা তো বেশিরভাগ সময় মৃত্যুবরণ করেছেন বা এখনো মৃত্যুসজ্জা। তো কিভাবে সুস্থ হলো? তো এই বিষয়টা যখন হ্যানিম্যান জানতে পারলেন, তখন ওনার ভিতরে একটা কিউরিসিটি কাজ করলো যে কি ছিল সেই পানিটাতে। কি ছিল সেই পানিটাতে যে যেটা ওরা খাওয়ার পরে বা হাত মুখ ধোয়ার পরে ঘাটা শুকাই গেল কিংবা সুস্থ হলো। তখন ঘেটে জানতে পারলো যে এই যে 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 পানিটা তারা পান করেছে এবং যে নদী নালার ভিতর দিয়ে পানিটা যাচ্ছিল, তার দুই পাশে যে গাছগুলা ছিল সে গাছগুলোর নাম ছিল সিনকোনা। তো দেখা গেল এই ঝড় বৃষ্টি বা সাধারণত কি হয়, একটা পুকুর ধারে একটা গাছ থাকলে কিন্তু গাছ থেকে কিন্তু পাতা পড়ে, পাতাটা পড়ে সে পানির ভিতরে যে হয়তো কোনো সময় সেটাকে গাজন প্রকৃতি হয়ে পানিতে অনেকদিন পর্যন্ত ছিল, সেই পানিটা খাওয়ার কারণে তাদের এই রোগগুলো সেরে গেছে। এই তখন থেকেই কিন্তু এই মানে হ্যানিম্যানের ভিতরে একটা মানে কিউরিসিটি কাজ করলো যে এটা তো আসলে মারাত্মক বিষয়, তাহলে আমি আরেকটু বিশেষ গবেষণা করে দেখি যে কি আছে এই পাতাতে। এখান থেকে শুরু হলো চায়না বা মেডিসিন প্রুফ করার একটা বিষয়, যেটা হয়তো সে হ্যানিম্যান অনেক মেডিসিন তার নিজের মধ্যে প্রুফ করেছেন। আর এই চায়না অফিসিয়ালি হইতেছে সেই মেডিসিনের মধ্যে প্রথম। তো যাই হোক, আমার ভুল ত্রুটি থাকতে পারে, আমি এই জন্য সকলের মানে ক্ষমা চাচ্ছি এবং সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমার এতটুকুই, একটু আমি বেসিকটা জানতাম, আর অনেকটুকুই ভুলে গেছি। যাই হোক, আমি এখন আমার আলোচনায় ফিরে আসছি। চায়নার মাইন্ড, চায়নার মাইন্ডটা কি? চায়নার মাইন্ড হইতেছে এরা খুব ইরিটেবল থাকে, হ্যাঁ, ইরিটেবল, সেনসিটিভ,
Thatchy and water milty thoughts in the evening or the night in bed. এরা সবসময় একটু গ্লোমি থাকে। গ্লোমি কি মানে একদম মনমরা, একটু চুপচাপ, মরস, মানে ওদের একটু নিরাশ্বাসিত ভাব। যে কোনো কাজের ভিতরে নিরাশ হয়ে নিয়ে মানে এটা আমি একটু সিপিয়া বা নেট্রাম মিউরের একটু বিপরীত ধর্মীটা বলতে পারি। সিপিয়া বা নেট্রাম মিউরা কি, এরা কিন্তু একটু চুপচাপ থাকে, নিজেকে কিন্তু একটু গুটিয়ে নেয়। এই টাইপ কিছু একটা। হ্যাঁ, তারপর দেখা যাচ্ছে এই যে যে ওয়েল্টার মিল্টি, এটা হচ্ছে দেখা যাচ্ছে যে তারা যে ঘুমায়, হ্যাঁ, থ্রো ইন দ্য ইভিনিং অফ দ্যাট নাইট এন্ড ইন বেড, এরা ঘুমায় বিভিন্ন ধরনের কিন্তু মানে স্বপ্ন দেখে বিছানায় গেলেই রাতে। এবং সেগুলো কি বিভিন্ন মানে কি স্বপ্ন আসলে এটা বলাও যাচ্ছে না, মানে যেগুলো আসলে কোনো ব্যাখ্যা করা যায় না, এই ধরনের স্বপ্নে কিন্তু তারা বিভিন্ন সময়ে বিভোর থাকে। এবং টাচি মানে অল্প কিছুতে তাদের হৃদয় ছুঁয়ে যায়, যেটাকে আমরা টাচি বলি। যে অল্প একটা কথা হলো বা খুব সিম্পলি একটা বিষয়, কিন্তু সেই বিষয়টা কিন্তু হৃদয় খুব নাড়া দেয়। যেমন আমি যদি এখানে একটু আমাদের এই যে বিদ্যুৎ বিদ্যুতের বইটা, মানে আমি যদি এলেন স্কিনটের যদি বাংলা মাইন্ডের ইয়াটা কি করি, এলেন স্কিনট তো এটা হচ্ছে আপনার দ্য গাইডিং সিমটমস অফ মেট্রোমেডিকা। হ্যাঁ, গাইডিং সিমটমস অফ মেট্রোমেডিকা যেটা মাইন্ড মেথড, ওইটাকে যদি আমি টাচ করি, দেখেন এখানে সিনকোনা বা চাইনার মাইন্ড সম্পর্কে বলেছে যে সিনকোনা রোগীরা ভুল অভিব্যক্তি বা শব্দ সমষ্টি চয়ন করে এবং সেগুলোকে ভুল জায়গায় ব্যবহার করে। তার মানে কি? তার মানে হচ্ছে যে তারা কিন্তু ভুল যে বলতেছে, হ্যাঁ, এটাও কিন্তু তারা বুঝতে পারছে না যে আমার কোন জায়গাটা কি বলতে হবে এবং কখন কোন জায়গাটা সেটা শুদ্ধ করতে হবে। এবং সেগুলো কিন্তু ওদের ভুল জায়গাতে তারা সবসময় এই বিষয়গুলোকে ব্যবহার করে। শূন্যতা এবং রিক্ততার পরে সিনকোনা রোগী বিকারগ্রস্ত হয়ে পড়ে এবং চোখ বন্ধ করলেও মানুষজনকে দেখতে পায়। মানে কি, তার দেখা যাচ্ছে যে তার খুব রিক্ততা মানে শূন্যতা, সে অবশূন্যতা, বিকারগ্রস্ত, তখনও কিন্তু যদি চোখ বন্ধ করে তখন কিন্তু সে মানুষজনকে দেখতে পায়। তার মাইন্ডের মদ্যপানের পর যেমনটি হয় ঠিক তেমনটি সকালবেলা মাথা বেশি বিব্রত থাকে এবং মুখ শুকিয়ে যায়। আমি তো সবগুলি বলছি না, যেগুলো একদম মানে হাই গ্রেডের আছে সেই মাইন্ড গুলি আমি বলছি, কারণ এখানে অনেক আছে। এত মাইন্ড গুলি যদি পড়াতে যাই তাহলে আমি 2টা রেমেডিকে আজকে শেষ করতে পারবো না। আর এখানে আমি সেই সেই বিষয়গুলোই আলোচনায় আসছি, যে বিষয়গুলো একদম ফার্স্ট গ্রেডের এবং আমাদের যে ডেস্কটপ গাইড বইটাতে একদম বোল্ড করে দেওয়া আছে। আমি সেই বিষয়গুলো নিয়ে সাধারণত আলোচনা করছি। প্রত্যেকটি রেমেডি কিন্তু আপনাদের খুব সুন্দর করে পড়তে হবে। আমি যদি জাস্ট একটু জিস্ট একটা ধারণা মানে এট এ গ্ল্যান্স, মানে অ্যাটলিস্ট চায়না আসলে আপনারা যেন সে চায়না সম্পর্কে অন্তত 4-5টা লক্ষণ যেন আপনারা বলতে পারেন, এবং কোন কোন লক্ষণ সেটা জেনারেল লক্ষণ না, একদম চায়নার মূল লক্ষণ, যেগুলো দেখলে আপনি এক কথাতে চায়নাকে চিনতে পারবেন। এর জন্য কিন্তু আমার এই প্রত্যেকটা প্রেজেন্টেশন থাকে, কারণ আসলে এত অল্প সময়ের মধ্যে একটা একদিনে 2টা রেমেডি কাভারেজ দেওয়া কিন্তু সম্ভব নয়। একটা মেডিকেল রেমেডি অনুধাবন করতে গেলে আমি এখনো স্টিল নাও একটা মেডিকেল একটা রেমেডি পড়তে গেলে কিন্তু প্রায় আমি 20-25-30 দিন 1 মাস লাগাই ফেলি একটা রেমেডি। কারণ একটা বই থেকে আমি কখনোই পড়ি না, আমি বিভিন্ন বই বিভিন্ন সফটওয়্যার থেকে ওই রেমেডিটা ঘাটাঘাটি করে পড়ি। তাহলে কি করে সম্ভব এই 20 মিনিট বা 25 মিনিট আপনাদেরকে একটা রেমেডি সম্পর্কে পুরো চিত্রটা তুলে ধরবো? তা কিন্তু সম্ভব না। তাই একদম টিপ অফ দ্য আইস, মানে যেটা নর্মালি আপনি অন্য কোথাও জায়গায় পাবেন না, যে বইটাতে আপনি অ্যাভেলেবেল সব পাচ্ছেন, সেটা থেকে অবশ্যই আপনি চায়না পড়ে নেবেন। কিন্তু আমি যেগুলো আলোচনা করছি সেগুলো হচ্ছে বিভিন্ন বই থেকে ঘাটাঘাটি করে জিস্টটা, যেটা জানলে আপনি বলতে পারবেন যে হ্যাঁ, চায়নার একটা থিম আমার মধ্যে আছে, আমার একটা ধারণা আছে যে এইটা এটা আমি শুনেছিলাম চায়না সম্পর্কে। আর একটা বিষয়, আপনারা যারা ক্লাসে আছেন তারা কিন্তু আমাকে ফিডব্যাক দিচ্ছেন না। হ্যাঁ, এটা কিন্তু ভেরি ব্যাড। এটা ফিডব্যাক কিন্তু দেওয়া জরুরি। আমি এত কষ্ট করে প্রেজেন্টেশন দিচ্ছি, ক্লাস নিচ্ছি, কিন্তু আপনাদের কাছ থেকে কোনো ধরনের ফিডব্যাক পাচ্ছি না এবং কোশ্চেনও করছেন না আপনারা কেউ। আজকে ক্লাসের শেষে আপনারা খাতা কলম নিয়ে বসেন। আমি যদি আপনার 1 মিনিটে যদি ব্রেক চান আমি দিতে রাখছি, কিন্তু আপনারা খাতা কলম নিয়ে বসেন, আপনারা প্রশ্ন করবেন, এটা কেন, ওটা কেন, ওটা কেন। প্রশ্ন না করলে কিন্তু এর সলিউশন আসবে না। ঠিক আছে, বোরিং লাগে ক্লাস, কারণ আপনারা কেউ প্রশ্ন করেন না, কেউ জানতে চান না কি থেকে কি হইলো, এটা হয় না, এবং ফিডব্যাক দেন না। এটা তো আসলে ক্লাসটাকে মানে ইয়া করে না আর কি, প্রাণচাঞ্চল করে না। তো যাই হোক, আমি খুব অল্প অল্প কিছু কথা আমি এখানে তুলে ধরছি। চায়না চায়না রোগীরা কিন্তু একা থাকতে চায়। হ্যাঁ, একা থাকতে চায়, ওরা একা থাকাটা পছন্দ করে, কিন্তু এরা আবার করে কি তুচ্ছ ব্যাপারেও কিন্তু খুব উদ্বিগ্ন হয়ে পড়ে। খুব খুব সিলি একটা বিষয়, যেটা আসলে
মানে এটা আসলে ধরার মতো বিষয় না। এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা খুব বেশি উদ্বিগ্ন হয়ে পড়ে এবং আইটা কি ব্যতিগ্রস্ত হয়ে পড়ে। হ্যাঁ, কাজকর্ম ব্যতিগ্রস্ত হয়ে পড়ে এবং বোকা বোকা কথা বলে কাজকর্ম করে এবং দৌড়ে বেড়ায়। প্রফুল্ল মেজাজের মধ্যেও কোনো কারণ ছাড়াই তারা দেখা যায় কিছুক্ষণের জন্য তীক্ষ্ণ চিৎকার করে এবং বিছানার মধ্যে এপাশ ওপাশ করতে থাকে। দেখা যাচ্ছে তার মেজাজ মর্জি ভালো, খুব ভালো মোডে আছে, চেয়ারফুল মোডে আছে, কিন্তু তারপর দেখা যাচ্ছে যে সে কোনো কারণ ছাড়াই অহেতুক কিছুক্ষণ চিকরাচিকরি করবে, মানে যেগুলো আসলে কোনো প্রয়োজনই নাই, কোনো সিলি বিষয়। হ্যাঁ, তার মধ্যে আবার কি করবে, বিছানায় সে এপাশ ওপাশ করবে। তো এটা হইতেছে চায়না রোগীর লক্ষণ। আচ্ছা, চায়না রোগীরা সাধারণত বিকেলে এবং রাত্রিবেলায় প্রচুর পরিমাণের পরিকল্পনা এবং ভাবনা চিন্তা করে। কখন দেখেন, বিকেলে এবং রাত্রিবেলায় তাদের যত কিছু পরিকল্পনা, তারা ফ্যামিলি নিয়ে তাদের লাইফ নিয়ে যাই কিছু পরিকল্পনা করুক না কেন, সেটা হবে বিকালে এবং রাত্রিবেলায়। তারপরে কি, চায়না রোগীরা কি করে, বিছানা থেকে ঝাঁপ দিতে বাধ্য হয়। নিজেকে শেষ করতে দিতে চায় কিন্তু সাহসে কুলায় না। এটা কি, এটা হচ্ছে তাদের কিন্তু একটা মানে আত্মহত্যার টেন্ডেন্সি, যে আমি মরে যাব, নিজেকে শেষ করে দিব। কিন্তু তাদের ভিতরে সাহসটা কম, নার্স ভূমিকা রোগীদের মতো। নার্স ভূমিকা রোগীরাও কিন্তু আত্মহত্যা করতে চায়, কিন্তু তাদের সেই সাহসটা পায় না। এদের মধ্যে কিন্তু সাহসটার একটু অভাব হয়। আবার দেখেন, সিনকোনা রোগীরা যে কোনো প্রকার মানুষ এবং শারীরিক পরিশ্রম করতে অপছন্দ করে। ডিসলাইক টু অল মেন্টাল এন্ড ফিজিক্যাল এক্সারশন, অর্থাৎ তারা কিন্তু কোনো প্রকার শারীরিক এবং মানসিক যে একটা মানে পরিশ্রম, সেটা কোনোটাই করতে রাজি না। মানে কি, সেডেন্টারি লাইফ লিড এক প্রকার, মানে তারা আরামে থাকবে, কোনো টেনশন থাকবে না, লাইফ লিড ফ্রি থাকবে। এবং যদি কখনো তারা কোনো ধরনের এই মেন্টালি কোনো প্রকার স্ট্রেস নেয়, তাহলে কিন্তু অসুস্থ হয়ে যায়। সিনকোনা রোগী নিস্তেজ এবং উদ্বিগ্ন হয়ে পড়ে, বাঁচার জন্য কোনো ইচ্ছা থাকে না এবং তারা ভীষণ বিচলিত হয়ে পড়ে। ভীষণ বিচলিত হয়ে পড়ে, জীবন শক্তি ক্ষীণ হয়ে পড়ে এবং শব্দ ব্যবহার করতে পারে না। সকালবেলা ঘুম থেকে ওঠার পর উদ্বিগ্ন এবং চিন্তা ভাবনা ও ধারণাগুলো তার মাথায় আসে। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর সাধারণত অন্যান্য পেশেন্টদের কি হয়, একটা ফ্রেশ মাইন্ড নিয়ে ওঠে। ঘুম থেকে উঠলাম একটু ঝরঝরা ফুরফুরে মেজাজ। কিন্তু চাইনা রোগীদের দেখবেন যে ওরা যখন ঘুম থেকে উঠবে, উঠার পরে ওদের সমস্ত ধরনের চিন্তা ভাবনা ওদের মাথার মধ্যে গিজগিজ করবে। আর এরা হচ্ছে কি, এরা যদি সান্ত্বনা দেন, তাইলে কিন্তু সান্ত্বনা মানবে না, ওরা নিজেরা যেটা করবে সেটাই করতে চাবে। রাত্রিবেলা কুকুর এবং অন্যান্য পশু দেখলে ভীষণ ভয় পায়। সিনকোনা রোগীরা রাত্রেবেলা কুকুর দেখে দিনের বেলা ভয় পাবে না, কিন্তু রাতের বেলা দেখলে কিন্তু এরা প্রচন্ড ভয় পায়। তো যাই হোক, এটা হচ্ছে চায়নার একটা ছোট্ট মেন্টাল। এখানে আরো কিছু আমার মেন্টালি আছে। যেমন চায়না রোগীদের, ওরা মিস্টেক ইন স্পেস এন্ড রাইটিং, অর্থাৎ তারা কিন্তু লিখে যখন ভুল লিখে, হ্যাঁ, এবং স্পিচ যখন দেয়, মানে কথা যখন বলে সেটাও কিন্তু ভুল বলে। মেডোরিনামের মতো, মেডোরিনামের রোগী কিন্তু খেয়ে হারায় ফেলে, ভুল লিখে ভুল কথা বলে। আর চায়না রোগীটা কেন হয়, কারণ চায়না রোগীটা খুব দুর্বল থাকে, এটা ভাইটাল ফোর্স প্রচুর পরিমাণে ওয়েস্ট হয়, যার কারণে কিন্তু এদের এই জিনিসগুলির ভিতরে বেশি কাজ করে। তারপরে কি, ওদের কিন্তু সেন্সিটিভ টু স্টিমুলেশন, স্পেশালি নোজ। তারা কিন্তু এই নাকের প্রতি খুব সেন্সিটিভ, গন্ধের প্রতি। এবং টাচি, যেখানটা ব্যাপার লিখছে আমি টাচি, তারা কিন্তু খুব টাচি হয়। ওরা খুব গন্ধ মানে ওদের নাকের ভিতরে প্রচুর পরিমাণে গন্ধ যায় এবং ওরা স্পেশালি নাকটার প্রতি অনেক বেশি একটু সেন্সিটিভ থাকে। তারপরে একটা কি থাকে, আর্থাইটিস, পেপটিক আলসার, এগুলোর ক্ষেত্রে কিন্তু এই চায়নাটা খুব ভালো একটা রেমেডি। জেনারেলি কি আছে, ফ্লুইড লস অ্যাগ্রাভেশন। একটা কথা দিয়ে কিন্তু আমি এখন পুরোটা বোঝাবো কি ফ্লুইড লস কারণে তার হেমোরেজ হয়েছে, তার ডায়রিয়া হয়েছে, তার নসিয়া হয়েছে, তার পালস কমে গেছে। ফ্লুইড লস মানে দেখা গেল যে একটু ডায়রিয়া হইলো বা বমি হইলো, এই কারণে তার একদম পালস কমে গেল, তার ঘুম কমে গেল, সে অনেক দুর্বল হয়ে গেল, সে অস্থির হয়ে গেল। একদম আর্সেনিকের রোগী কি অল্পতেই যেরকম একদম মিলে যায়, ঠিক চায়নাটাও তাই। কিন্তু আর্সেনিকের রোগীদের ভিতরে খুব সহজে দুর্বল হয়ে যায়। আর চায়না রোগীদেরও কিন্তু, আর্সেনিকের রোগীদের হয়তো পালস ঠিক থাকে, বিট ঠিক থাকবে, কিন্তু চায়না রোগীদের একদম লো প্রেশার হয়ে যাবে। এখন যদি ওদেরকে প্রেশারটা মাপেন, দেখবেন যে ওদের প্রেশারটা একদম লো হয়ে গেছে, এরকম থাকে। তারপরে কি, তারপর দেখা যাচ্ছে যে পিরিয়ডিক্যালি, হ্যাঁ, স্পেশালি দেখা যায় যে এভরি 2 or 7 days কি হবে, পিরিয়ডিক্যালি যে কোনো জ্বর দেখা গেছে 2 দিন পর পর বা 7 দিন পর পর আসতেছে, পাতলা পায়খানা 2 দিন পর পর 7 দিন পর পর হতেছে, তার পিরিয়ড 2 দিন পর পর 7 দিন পর পর আসতেছে, মানে যে কোনো কিছু পিরিয়ডিক্যালি আসে। হ্যাঁ,
জেনারেল ওর্স ইন ফগি অর কোল্ড ডাম্প ওয়েদার, অর্থাৎ তারা একটু ফগি কি একটু কুয়াশাচ্ছন্ন, যাদের একটু আমরা বলি যেটাকে কি কুয়াশা কুয়াশা ধোয়া ধোয়া, এরকম সময় কিন্তু তাদের যে কোনো শরীরের রোগ লক্ষণ বৃদ্ধি পায়, অ্যাগ্রাভেশন হয় এবং আরেকটা আছে তাদের কিন্তু টাচেও কিন্তু অ্যাগ্রাভেশন হয়, যেটা আমি প্রথমে বলে দিলাম যে জেনারেল অ্যাগ্রাভেশন ফ্রম টাচ, তাদের স্পর্শে, যে কোনো স্পর্শ, তারা গায়ে হাত দেওয়া পছন্দ করে না। চায়না রোগীরা আপনার গায়ে হাত দিবেন, রোগী পছন্দ করবে না। হ্যাঁ, এবং আরেকটা তাদের এমোলারেশনটা কি হয় সেটা হচ্ছে প্রেসারে, চাপ দিলে। অন করো তাহলে হবে। ও আচ্ছা ঠিক আছে, আমি টেনশন দিয়ে ফেলতে হবে না। হুম, চাপ দিলে হয়। আচ্ছা, 1 মিনিট, আমি একটু সময় নিচ্ছি আমার ওই যে ইয়াটা দেওয়ার জন্য। ঠিক আছে, শুনতে পাচ্ছেন আপনারা? জি ম্যাডাম, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওই যে আমি একটু ইয়াটা ব্লুটুথটা লাগিয়ে নিলাম, তো এর জন্য একটু মাঝখানে ডিস্টার্ব হচ্ছে। এটা আবার একটু সাউন্ড নাকি কম আসে, ব্লুটুথটা চার্জ ছিল না। ঠিক যাই আছে হোক, ম্যাডাম। ফ্লুইড লস অ্যাগ্রাভেশন, হ্যাঁ, যে কোনো ধরনের ফ্লুইড লস এর ক্ষেত্রে তাদের অ্যানিমিয়াটা কি হয়, যেমন চায়না কিন্তু বেসিক্যালি আমরা মহিলাদের একটা মেডিসিন, এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু চায়না খুব ভালো একটা রেমেডি। যে ধরনের মহিলাদের দেখা যাচ্ছে যে তাদের পিরিয়ড প্রচুর পরিমাণে হচ্ছে, এবং পিরিয়ড হওয়ার পরে সে দুর্বল হয়ে যাচ্ছে, তার হার্টবিট কমে যাচ্ছে, তার প্রেশার লো হয়ে যাচ্ছে, অ্যানিমিয়া হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু চায়না খুব ভালো একটা রেমেডি। আপনি যদি ল পটেন্সিতে দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো কাজ করবে এই চায়না রেমেডিটা। তারপরে আপনার জেনারেল একটা বিষয় হচ্ছে ড্রাফট, মানে ওই যে খোলা আর্দ্র হাওয়া, এগুলোতে তার কিন্তু সবকিছু পারে। এবং কি আছে, ঘামে, হ্যাঁ, নাইট সোয়াট, তার ঘামে কিন্তু চায়না রোগীরা রোগ লক্ষণগুলি বৃদ্ধি পায়। এবং আরেকটা বিষয় আছে, তারা কিন্তু প্রচন্ড দুর্বল থাকে এবং প্রলাপস হয়ে যায়। চায়না রোগীরা খুব প্রলাপস হয়ে যায়, মানে প্রলাপস তো বুঝছেন, মানে একদম হিমাঙ্ক অবস্থায় চলে যায়, ঠান্ডা হাত পা ঠান্ডা বরফ হয়ে হিমাঙ্ক অবস্থায় চলে যায়। এটা হচ্ছে চায়নাদের আরেকটা লক্ষণ, যেটা আমরা জেনারেলের ভিতরে বলছি। হেডে কি, হেডেক এমিনারেশন ফ্রম হার্ট প্রেশার, অর্থাৎ যদি চায়না রোগীদের মাথা ব্যথা হয়, আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন যে আপনার মাথা ব্যথাটা কখন কমে, সে বলবে যে আমি যে একদম শক্ত করে চাপ দেই মাথায় বা টাইট করে বেঁধে রাখি কোনো কিছু, তাহলে আমার মাথা ব্যথা কমে। এটা হচ্ছে হেডেকের লক্ষণ। এবং এই হেডেকটা কি, এই হেডেকটা হচ্ছে নিউরালজিক পেইন। হ্যাঁ, যেটা হচ্ছে নিউরালজিক পেইন তো আপনারা বোঝেন, যেটা আমরা মাইগ্রেনের সমস্যা বলি, এটা নিউরালজিক পেইন। দেখা যায় যে মাথার ভিতর থেকে ধপ 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 করে একটা মানে ব্যথাটা শুরু হলো। এবং দেখা যাচ্ছে যে হ্যামোরেজ হইলো। এবং এই যে ওটস হ্যামোরেজ, মানে অশ্ব যেটা আমরা বলি হেডেকের সাথে, এই অশ্বটা কিন্তু সে যখন শুয়ে থাকে, হ্যাঁ, তখন সে খারাপ অবস্থায় থাকে এবং দাঁড়ায় তখন সে বেটার করে। কি চমৎকার সিমটম দেখেন, যে মাথা ব্যথার সাথে তার অ্যামোরেজ হবে, অর্থাৎ মানে অশ্বটা হবে। এবং এই সাথে সে কি করবে, যখন সে শুয়ে থাকবে তখন তার খারাপ লাগবে, কিন্তু যখন সে দাঁড়ায় থাকবে তখন তার কিন্তু সে কিন্তু বেটার ফিল করবে। এবং আরেকটা আছে, তার এই হেডেকটা পিরিয়ডিক্যালি হবে, যেটা আমি বললাম যে এভরিডে, অর্থাৎ এভরি সেকেন্ড অথবা 7 ডে, অর্থাৎ প্রতিদিনও হতে পারে, অথবা দ্বিতীয় দিন হতে পারে, অথবা 7 দিনের দিন হতে পারে। তাহলে দেখেন, এটা কিন্তু আমাদের একটা ম্যাজিক একটা লক্ষণ, যে কোনো রোগী যদি এসে আমাদেরকে বলে যে আমার মাথা ব্যথা 2 দিন পর পর হয়, কিন্তু আমার মাথা ব্যথা 7 দিন পর পর হয়, তাহলে কিন্তু আমরা একবার চায়নার কথা চিন্তা করব। এখানে কিন্তু 7 দিন পর পর যে কোনো রোগী ফিরে আসাটা কিন্তু এটা আবার সালফারের লক্ষণ। কিন্তু সালফার আর চায়নার মধ্যে পার্থক্যটা কি, সালফার কিন্তু গরম পাথর থাকবে, হ্যাঁ, চায়না শীত কাতর, সালফার গরম কাতর। এবং সালফার হইতেছে যে তার হাত পা জ্বালা পোড়া করবে, ঘাম থাকবে, একটু অপরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আর তার একটু প্রেশার স্বাভাবিক থাকবে। চায়নাটা কিন্তু উল্টাটা, তার ভাইটাল ফ্লুইড লস হবে, সে দুর্বল থাকবে, তার বুক দরপন করবে, সে দেখা গেছে অল্প খেলে তার পেট ভরে যাবে,
তার দেখেই বোঝা যাবে যে তার ভিতরে একটা ক্লান্ত ক্লান্ত অস্বস্তি দুর্বল দুর্বল ভাব। তাহলে আমরা কিন্তু দুটো জিনিসকে ভাগ করে নেব। তারপর আছে হেডেক উইথ গল ব্লাডার অর লিভার ডিসঅর্ডার, অর্থাৎ যদি কারো মাথা ব্যথা থাকে এবং সাথে যদি তার অ্যাসোসিয়েটেড গল ব্লাডার থাকে, হ্যাঁ, এবং লিভারে কোনো প্রবলেম থাকে, আমরা তো লিভারটা জানি, লিভারে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু আমরা একবার চান্ডা কথা ভাববো। তারপর আছে টিটেনাস উইথ হেডেক, হ্যাঁ, টিটেনাস সরি টিনিটাস হইতেছে যে ওইটা ইয়া করা, টিনিটাস সরি এই মুহূর্তে আমি টিনিটাসটা ভুলে গেছি, আমি আপনাদের পরে জানিয়ে দেবো। ব্রেন ফেলস লস ইজ দিস স্ট্রোক অফ দি সাইড অফ দ্য স্কাল, অর্থাৎ যদি কারো ব্রেনটা একদিকে, হ্যাঁ, এক সাইডে যদি কারো অবশ হয়ে যায়, মানে ব্রেন স্ট্রোক আমরা যেটাকে বলি, স্ট্রোক হলো দেখা গেলো কোনো কারণে তার এক সাইডে সে ফিল করছে না ব্রেনের, ভাবতেছে যে আমার বাম পাশটা অবশ লাগতেছে বা ডান পাশটা অবশ লাগতেছে, এরকম যদি কারো সেন্স থাকে তাহলে কিন্তু এই জায়গাটা কিন্তু খুব ভালো একটা রেমেডি। এবং কি হবে, সাথে তার সেন্সিটিভিটি থাকবে, স্কাল্প মানে হচ্ছে তার চাঁদি আমরা যেটাকে বলি, হ্যাঁ, তার চাঁদিতে ই থাকবে এবং সে কি করবে সেখানে কিন্তু তার চুলটাকে হচ্ছে টাচ করতে দিবে না, মানে এত পরিমাণে সেন্সিটিভ থাকবে যে সে কেউ যদি তার চাকরি চুলটাকে টাচ করে বা চিরুনি চুয়ায় সে বলবে যে না আমি মাথায় খুব ব্যথা পাই, আমি চুলটা পর্যন্ত টাচ করতে চাই না। ফেসিয়াল নিউরালজিয়া, যেটা ওই যে ফেসিয়াল নিউরালজিয়া মানে এক পাশে মুখের যেটা নিউরালজিক পেইন যেটা হয় গালের ভিতরে বা কপালের ভিতরে এক পাশে যেটা হয় সেটা কিন্তু চায়না খুব ভালো একটা রেমেডি। অ্যাপিস্ট্যাক্সিস হচ্ছে নাক দিয়ে রক্ত পড়া, তার নাক দিয়ে চায়না রোগীদের কিন্তু দেখা যায় নাক দিয়ে রক্ত পড়বে এবং এদের ফেসে কিন্তু কোল্ড সোয়ার্ড হবে, মানে ঠান্ডা ঘাম, ঠান্ডা ঘাম, এর জন্য কিন্তু তারা প্রলাপস হয়ে যায়। এই ঠান্ডা ঘাম কিন্তু আমরা কার্বোবেজ দিই কিংবা দিই, আপনার ক্যাম্ফোর দিই, হ্যাঁ, এই ইয়ের জন্য, ঠান্ডা ঘামের জন্য, কিন্তু চায়না অবশ্যই কিন্তু আছে এই ঠান্ডা ঘামের জন্য। আরেকটা আছে কি, আর বিশেষ করে সেই ঠান্ডা ঘামটা হবে আপার লিপে, হ্যাঁ, উপরের ঠোঁটটা ঠান্ডা হয়ে যাবে, নাকটা, ঠোঁটটা এবং মুখটা পুরাটাই তার ভিতরে ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা একটা ভাব হয়ে যাবে, সাথে ঘাম থাকবে। আর একটা জিনিস আছে, সে বেটার টেস্ট ইন দ্য মাউথ, তার মুখে কিন্তু সে তিক্ততা অনুভব করবে, মনে হবে তিতারিত একটা ভাব থাকবে। ফুড এন্ড টোবাকো টেস্ট বেটার, কিন্তু মুখ তিক্ততা লাগবে, কিন্তু সে যখন কোনো খাবার খাবে কিংবা মানে মানে ই খাবে, টোবাকো মানে ই খাবে, কি বলে এটাকে, সিগারেট জাতীয় কিছু আর কি, তামাক জাতীয় কিছু, তখনও কিন্তু সেটাকে সে মানে তিক্ততা অনুভব করবে, তিক্ততা ফিল করবে আর কি খাবারের মধ্যে। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কি, bloated, distress, flatulence, but with no relief from erection or explaining rash, অর্থাৎ তার পেটে সবসময় একটা বুটবাট একটা মানে ডিস্টেন্স, মানে হচ্ছে যে একদম কি বলবো এটাকে, মানে ফাঁপা ফাঁপা ভাব, হ্যাঁ, বুটবাট করা, ফাঁপা করা এবং প্রচুর পরিমাণে অধু হয়ে যাবে, কিন্তু এতেও কিন্তু তার গ্যাসটাকে থেকে সে রিলিফ পাবে না। মানে একটা যে পরিমাণ সে একটা আশা করছিল যে আমার যে পেটের ভিতরে এরকম সাধারণত কি হয়, বুটবাট করে কিন্তু অধবায়ু গেলে কিন্তু পেটটা একটু আরাম লাগে, কিন্তু চায়না রোগীদের কিন্তু এই ফ্লাটুলেন্স প্রচুর পরিমাণে হবে, কিন্তু তারপরও কিন্তু সে তার এই গ্যাস থেকে রিলিফ পাবে না, এবং সেটা কিন্তু সে মানে যে যে পরিমাণ মানে ভালো লাগার বোধ করার কথা ছিল সে ভালো লাগা লাগবে না। এবং সাথে কি গল ব্লাডার ডিজিজ, অর্থাৎ দেখেন গল ব্লাডার ডিজিজ কি, গল ব্লাডার স্টোন বা লিভার সিওসিস বা গল ব্লাডারে কোনো ধরনের সিস্ট হওয়া, এই ধরনের রিলেটেড কিন্তু রোগীদের ক্ষেত্রে কিন্তু চায়নাটা খুব ভালো কাজ করে। এবং আমি আজকে আরেকটু রেমেডি পড়াচ্ছি, সেটা হচ্ছে টেরিডোনিয়াম, সেটা পড়াতে গেলে আমি এটার ভিতরে কিন্তু পাশাপাশি রেখেছি, যেটা আমরা একসাথে এই মানে পিত্ত বা লিভার সংক্রান্ত যে মেডিসিন গুলো সেটা যদি একসাথে আমি কাউকে যেতে পারি। আরেকটা কি গল ব্লাডার প্রবলেম, মানে কি তার পিত্তথলিতে পেইন হচ্ছে, হ্যাঁ, এই পিত্তথলিতে পেইনের ক্ষেত্রে কিন্তু এই চায়না এসেনশিয়াল খুব ভালো একটা রেমেডি। ডায়রিয়া ওটস ফ্রম ফিশ, ফ্রুটস, মিল্ক এন্ড মিল্ক, মানে দেখা যায় কেউ যদি আপনাকে, কোনো পেশেন্ট যদি এসে আপনাকে বলে যে আমি ফল খেয়ে, মাছ খেয়ে এবং দুধ খেয়ে আমার ডায়রিয়া হয়েছে, এবং এই জিনিসটা কিন্তু আমি নিজে পেয়েছি, আমার মেয়ে প্রচুর পরিমাণের ফল খেতে পছন্দ করে, দেখা যায় যে ফ্রুটস খাওয়ার পরে বেশিরভাগ সময় ওর মানে টয়লেটের ইনডাইজেশন হয়, হ্যাঁ, তখন কিন্তু আমি তাকে চাই না খাওয়াই, এটা কিন্তু খুব ভালো কাজ করে। তো কজেশনটা কিন্তু আমাদের কাছে খুব মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়।
তাহলে রোগীরা যদি কখনো ইনডাইজেশন নিয়ে আসে বা ডায়রিয়া নিয়ে একটা জিজ্ঞাসা করবো যে আপনি যে আপনার যে সমস্যা কি খেয়েছেন আপনি। যদি তারা বলে যে আমি ফুড ফিশ বা মিট খেয়েছি এবং এরপর থেকে আমার সমস্যা, তাহলে কিন্তু আপনি অবশ্যই তাকে চায়না দিতে পারেন। পিরিয়ডিক ডায়রিয়া, হ্যাঁ, এবং ক্রনিক ডায়রিয়া। পিরিয়ডিক ডায়রিয়া আমরা জানি 2 দিন অথবা 7 দিন পর পর যদি কোনো পিরিয়ডিক ডায়রিয়া হয়, এবং সেটা যদি ক্রনিক থাকে ডায়রিয়াটা অনেকদিন যাবত সে ভুগতেছে, তাহলে কিন্তু চায়না খুব ভালো রেমেডি। ক্র্যাম্পিং অ্যাবডোমিনাল পেইন, বেটার বেন্ডিং ডাবলিং ওটস উইথ চিল। দেখা যাচ্ছে তার অ্যাবডোমিনাল পেইনটা একদম ক্র্যাম্পিং, মানে চেপে ধরার মতো করে, এবং সে বেটার ফিল করে যখন সেটাকে একটু ব্যান্ড করে, মানে কি একটু রুজু করে। আমরা যেরকম সিজদায় যাই, সরি রুকুতে যাই, রুকুতে গেলে যেরকম একটু পাঁচটাকে ভাঁজ করা হয়, ঠিক ওরকম পেটটা যদি ভাঁজ করে, এবং সাথে তার কি হবে, ঠান্ডা চিল, মানে শীত শীত ভাব লাগবে যখন তার এই যে অ্যাবডোমিনাল পেইনটা শুরু হবে। এবং হেপাটাইটিস ক্ষেত্রে, এবং এই যে হেপাটোগ্যামারি, মানে যাদের যে কি বলবো প্যারাটাইটিস বা ডাকস্থলী সংক্রান্ত যদি কোনো রোগ থাকে, তাহলে কিন্তু এই চায়না রেমেডিটা খুব ভালো একটা রেমেডি। এবং যাদের স্প্রিনের সমস্যা, হ্যাঁ, স্প্রিন যাদের সমস্যা, তাদের কিন্তু চায়না রাখতে পারো। কাজ করে গ্যাস্ট্রিকের ক্ষেত্রে, যে কোনো হেমোরেজের ক্ষেত্রে, অ্যানোরেক্সিয়া কি ক্ষুধা মন্দা, ক্ষুধা নাই, সারাদিন যাচ্ছে কিন্তু ক্ষুধার কোনো ভাব নাই। অ্যাপিটাইট ডিজায়ার বাট রিটার্ন আফটার দিস ফার্স্ট বিটার। দেখা যাচ্ছে যে তার ক্ষুধা নাই, সে বারবার খেতে চাচ্ছে কিন্তু কোনোভাবে সে খেতে পারছে না। তারপরে আপনার এই ধরনের রোগী সে কি করে, সে ডাইজেশন ডিসঅর্ডার, ফ্রুটস, মিল্ক, ফ্যাট এবং বিয়ার, এগুলো খেলে তার ডাইজেশনটা প্রচুর পরিমাণ হয়। এবং তার ক্র্যাভিংটা হচ্ছে সে প্রচুর মিষ্টি পছন্দ করে, সল্ট পছন্দ করে, এবং স্পাইসি জাতীয় খাবার, মানে মিষ্টি, নোনতা এবং স্পাইসি অর্থাৎ ভাজা পোড়াটা পছন্দ করে এই চাইনা রোগীদের। আর তার অ্যাভার্সন কি, হট ফুড, ফ্রুটস, ফ্যাট এবং বেটার, হ্যাঁ, এগুলো সে অ্যাভয়েড করে, অর্থাৎ সে পছন্দ করতে চায় না। জেনেটেলিয়া কি, ব্লাডি লিপোরিয়া সাধারণত সাদা হোয়াইট কালার বা ওয়াটার কালার হয়, ওয়াটারি হয়, কিন্তু চায়না লিপোরিয়াটা হবে ব্লাডি। একটা কথা একদম বোল্ড হরফে দেওয়া, যদি কোনো মহিলা এসে আপনাকে বলে যে আপনার লিপোরিয়াটা ব্লাডি, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি এসে তাকে চায়না দিতে পারেন। সেভারেল ডিসমেনোরিয়া, হ্যাঁ, বেশিরভাগ সময়ই চায়না রোগীদের ভিতরে একটা ডিসমেনোরিয়া থাকে। অর্থাৎ ডিসমেনোরিয়া কি, আমরা যে মাসিক কে সময় যে ব্যথাটা বা বাদক ব্যথা বলি, এবং সেটা একদম ভয়ঙ্কর পর্যায়ে চলে যায়, সিভিয়ার পর্যায়ে চলে যায়। এই ক্ষেত্রে কিন্তু চায়নাটা খুব ভালো একটা রেমেডি। ম্যাক্টোরেজিয়া, অর্থাৎ 2 ঋতুস্রাবের মাঝখানে একটু স্পট ঋতুস্রাবটাকে আমরা ম্যাক্টোরেজিয়া বলি। এটা ড্রাগ ফ্লো থাকে, এবং অলসো প্রসেসেস অ্যামেনোরিয়া, মানে মানে অ্যাবসেন্ট, আর মেনোরিয়া মানে হচ্ছে অনুপস্থিত। অর্থাৎ মাসিক যদি অনুপস্থিত থাকে, তাহলে মানে দেখেন ডিসমেনোরিয়া, ম্যাক্টোরেজিয়া, অ্যামেনোরিয়া, এবং যদি কারো টিউমার থাকে মাসিকের সাথে, হ্যাঁ, মানে জরায়ুতে টিউমার থাকে, তাহলে কিন্তু চায়না খুব ভালো একটা রেমেডি। তাহলে দেখেন মহিলাদের ক্ষেত্রে এই চায়না রেমেডিটা কত গুরুত্বপূর্ণ একটা রেমেডি, এবং এই চায়নার মাধ্যমে কিন্তু আমরা তাহলে মহিলাদের ট্রিটমেন্ট কিন্তু করতে পারি। চেস্টে কি আছে, অ্যাজমা ইন দা ফেল, মানে অ্যাজমা যদি কোনো রোগী থাকে এবং সব ওষুধ খাওয়ার পরে যদি দেখা গেল যে তার রোগী সহজে সারছে না, তাহলে কিন্তু আপনি চায়নাটাকে দিতে পারেন। কফ ওটস লাফিং, মানে সে কফটা তার যখন সে হাসে তখন তার কফ হয়, এবং কি যখন সে বিছানায় শয় এবং মাথাটাকে নিচের দিকে করে, তখন তার কফটা বেড়ে যায়। তাহলে কি হবে, তার হাসলে কফ বাড়বে, এবং বিছানায় শুইলে কফটা বেড়ে যাবে, এবং সে যখন মাথাটা নিচের দিকে করবে তখন তার কফটা বেড়ে যাবে। এবং নিউমোনিয়া ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে কিন্তু চায়না খুব চমৎকার একটা রেমেডি। এক্সট্রিমিটিসে কি, স্কিন সেনসিটিভ অর পেইনফুল ডিউরিং ফিভার, অর্থাৎ যখন তার কোনো জ্বর হয় তখন কিন্তু তার স্কিনটা প্রচুর পরিমাণে সেনসিটিভ থাকে এবং পেইনও থাকে জ্বরের সময়। স্কিন সেনসিটিভ কি, দেখা যাচ্ছে তার র্যাশ বের হচ্ছে, বা একটু টান দিলে হাতের ভিতরে, মানে স্কিনের ভিতরে ওই হাতের যে একটা ছাপ সেটা রেগে যাচ্ছে, খুব সেনসিটিভ হয়ে যাচ্ছে। অন্য সময় না কিন্তু, বাট শুধুমাত্র জ্বরের সময়। আর এটা হচ্ছে মাইরাজিয়া আর্থ্রাইটিস ওয়ার্স ফ্রম টাচ, হ্যাঁ, আর্থ্রাইটিস যাদের প্রবলেম থাকে তাদের কিন্তু এই যে টাচ করলে তারা সেটা মানে খারাপ অবস্থা চলে যায়।
এবং ইডিমা থাকে, ইডিমা এন্ড পিটিং অফ দিস লোয়ার এক্সট্রিমিটিস উইথ পোলার অফ লেন। দেখা যাচ্ছে কি ইডিমা পিটিং মানে কি, চাপ দিয়ে ধরে রাখলে যদি সেখানে গর্ত হয়ে যায় তাহলে আমরা সেটাকে বলি পিটিং। হ্যাঁ, কারো পায়ে হয়তো ইডিমা হলো, ইডিমারও কিন্তু দেখার কিছু নিয়ম আছে, এটা যারা পেছনে থেকে ক্লাস করাচ্ছে হয়তো বা ওখান থেকে আপনারা শিখতে পারবেন। চাপ দিয়ে ধরে রাখলে, যেখানে ইডিমা নিয়ে যদি কোনো পেশেন্ট আপনাদের কাছে আসে, আপনি ইডিমা টেস্ট করার সময় যদি আপনি বৃদ্ধ আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরেন, হ্যাঁ, ধরার পরে ছেড়ে দেওয়ার পরে যদি দেখেন যে সেই জায়গাটা গর্তের মতো হয়ে গেছে, তাহলে আমরা সেটাকে বলি পিটিং। আর যেটা চাপ দিয়ে ধরার পরে ছেড়ে দিলে গর্ত না হয়ে চলে আসে, সেটাকে বলা হয় নট পিটিং। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পিটিং, যেটা চাপ দিয়ে ধরার পরে সেখানে গর্ত হয়ে যায়, এই পিটিং হবে। এই পিটিং যদি থাকে তাহলে কিন্তু চাইনা খুব ভালো একটা রেমেডি। ওয়ান হ্যান্ড কোল্ড এন্ড আদার হ্যান্ড ওয়ার্ম। দেখেন এটা কিন্তু আমাদের নাইকুর মধ্যেও আছে, চেলেডোনিয়ামের মধ্যেও আছে। এক হাত ঠান্ডা আর এক হাত গরম। আমরা সবাই জানি রাইকোপোডিয়াম, চেলিডোনিয়াম এক হাত ঠান্ডা আর এক হাত গরম। কিন্তু চাইনার মধ্যেও কিন্তু আছে যে এক হাত ঠান্ডা আর এক হাত গরম, এবং সাইটিকার ক্ষেত্রে কিন্তু চাইনা খুব ভালো একটা রেমেডি। স্লিপ, স্লিপ কি, ইনসোমনিয়া ফ্রম এক্সাইটেড টাচ এন্ড হরেল ফ্যান্টাস্টিক, মানে হইতেছে তারা অনিদ্রায় ভুগে। হ্যাঁ, অনিদ্রায় ভুগে, এবং এটা কি হচ্ছে বিভিন্ন ধরনের ইয়ে সব দেখে, মানে কি বলবো, ভূত পেতনি, মানে হরর যেটা আছে, হ্যাঁ, এই ধরনের স্বপ্ন তারা মানে খুব প্রচুর পরিমাণে দেখে। ইনসোমনিয়া স্লিপ ডিস্টার্ব বাই স্লাইট নোজেস নয়েজ, স্লাইট নয়েজ মানে অল্প একটু শব্দে, দেখা যাচ্ছে অল্প একটু হয়তো ঘুমাচ্ছে কেউ, হয়তো একটু একটু পিন্ড অফ সাইলেন্স না, অল্প একটু শব্দ হচ্ছে বা একটু খাটটা নড়ে গেল বা হালকা একটু ফিসফিস কথা, তো এতে কিন্তু তার ঘুমটা ঢুকে যায়। এটা হচ্ছে চায়নার ঘুম। এবার আসে আমি ফিভার। ফিভারে কি, পিরিয়ডিক্যাল ফিভার, যেটা বারবার আমি বলতেছি, পিরিয়ডিক্যাল ফিভার বারবার ঘুরে আসে, বারবার ঘুরে আসে। ম্যালেরিয়া, হ্যাঁ, এবং এভরি ফ্যামিলি হিস্ট্রি অফ ম্যালেরিয়া, দেখা যাচ্ছে যে যদি দেখা যায় যে ইভেন ফ্যামিলিতে যদি কারো ইয়া থাকে, পিরিয়ডিক্যাল ফিভার, ম্যালেরিয়া, ইভেন ফ্যামিলি হিস্ট্রি অফ ম্যালেরিয়া, দেখা যাচ্ছে যে কারো ফ্যামিলিতে ম্যালেরিয়ার হিস্ট্রি আছে এবং সেটা কি পিরিয়ডিক্যাল হচ্ছে বা 2 দিন পর করছে, 7 দিন পর করছে, তাহলে কিন্তু চায়নাটা খুব ভালো একটা রেমেডি। এবং সাথে তার কি থাকবে, সাথে তার থাকবে যে চিল থাকবে। হ্যাঁ, চিল থাকবে, অল্টারনেটিভ হিট, মানে ঠান্ডাও থাকবে এবং গরমও থাকবে অল্টারনেটিভ ভাবে, এই শীত এই গরম। পেশেন্ট বলবে যে এই শীত এই গরম, এবং এই শীত এই গরম, এই ধরনের রোগী দেখে সাধারণত এই চায়নাটা খুব ভালো কাজ করে। এবার আমি আসতেছি চেলিডোনিয়াম। চেলিডোনিয়াম আর একটা খুব সুন্দর রেমেডি। তো চেলিডোনিয়ামের ক্ষেত্রে তো এখন আমাকে মাইন্ডের দিকে যেতে হবে, চেলিডোনিয়াম মাইন্ডটা কেমন। আমি একটু চেলিডোনিয়াম মেজার্স এর মাইন্ডে পড়াচ্ছি। চেলিডোনিয়াম মেজার্স এর মাইন্ডটা কি, সেটা হচ্ছে ডোমিনিয়ারিং পিপলস, মানে তারা খুব ডোমিনেটিং করতে পছন্দ করে। হ্যাঁ, মানে এদের এদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অনুভূতি এবং বোধ শক্তিটা মানে লুপ্ত হয়, কারণ চেলিডোনিয়ামটা কিন্তু বেশিরভাগ সময় কিন্তু আমাদের লিভারের উপর ভালো কাজ করে। আর লিভারের উপর ভালো কাজ করা মানে হচ্ছে খিটখিটে মেজাজ থাকবে তার, বুঝতে পারছেন, খিটখিটে। হ্যাঁ, তার যে কোনো রোগ হইলেই মানে সে খিটখিটে হয়ে যায়, খুব সহজে হয়, খিটখিটে হয়ে যায়। আর হচ্ছে যে চিন্তা ভাবনা করতে তার কষ্ট হয়। হ্যাঁ, ডিফিকাল্ট থিঙ্কিং, ডিফিকাল্ট থিঙ্কিং, সে চিন্তা ভাবনা করতে কষ্ট হয়। তারা মানে বিচার বিবেচনা সব ক্ষমতা সবকিছু সে হারিয়ে ফেলে। উন্মাদনার সময় বিশেষত রাত্রিবেলা ছেলে রোগী শান্ত থাকে, এরপরে তার মধ্যে অবসন্নতা আসে, যা সারাদিন ধরে চলতে থাকে। হ্যাঁ, যে রাত্রিবেলাতে শান্ত থাকবে কিন্তু তারপরে ফোনেই কিন্তু তার ভিতরে অবসন্নতা আসবে, এবং অজীর্ণ বদহজম বলে ছেলে রোগীর মানসিক এবং কথোপকথনের প্রতি তৃষ্ণা জন্ম, মানসিক পরিশ্রম এবং কথোপকথনের প্রতি বিতৃষ্ণা আসে। যদি তার অজীর্ণ মানে ডিসপেপসিয়া আমরা যেটাকে বলি, অজীর্ণতা বা বদহজম, ইনডাইজেশন, পেটের ভিতরে অজীর্ণ হইলো বা বদহজম হইলো, দেখা গেল সে মানসিক কোনো পরিশ্রম করতে পারবে না, অর্থাৎ চিন্তা করতে পারবে না, শারীরিক করতে পারবে কিন্তু মানসিক কোনো পরিশ্রম করতে পারবে না, এবং কথোপকথন তার সাথে কথাবার্তা করতে যাবে না সে, তখন সে একটা বিতৃষ্ণা প্রকাশ করবে। নর্তন রোগ আমরা যেটাকে কোরিয়া বলি, তারপর ইনফ্লুয়েঞ্জা, বিষাদ রোগ অর্থাৎ উৎকীর্ণ হয়। আবার যকৃতের সমস্যার ক্ষেত্রেও কিন্তু, মানে লিভারের সমস্যার ক্ষেত্রে কিন্তু আমরা চেলিডোনিয়ামটা খুব ভালো একটা রেমেডি। উৎকীর্ণ হলে যখন উৎকীর্ণ হয়ে যায় মানে উৎকণ্ঠা আর কি, হ্যাঁ,
তখন কিন্তু রুগী যে কোনো কাজে বিশ্রাম পায় না, যে কোনো অপরাধ করছে পাগলের মতো হয়ে যাওয়া, ভয় পাওয়া, অস্থিরতা, উত্তাপ, এগুলো সে সবসময় ভাবে উৎকণ্ঠার সময় যে আমার মনে ভুল হইলো, আমি মনে হয় আমার মনে এটা অন্যায় হয়ে গেলে, এই কাজটা আমি কেন করলাম, এটা কেন ভাবলাম, এরকম একটা চিন্তাধারা থাকে। ফুসফুসের শোথ হলে ব্যাকুল হয়ে পড়ে এবং ষড়যন্ত্র সংকোচন হয়েছে বলে মনে হয়। ইনফ্লুয়েঞ্জা হলে ভয়ানকভাবে উদ্বিগ্ন এবং অস্বস্তি বোধ করে, আকস্মিকভাবে উৎকণ্ঠ হয়ে ওঠে এবং প্রচন্ড বুক দর্শন করে, খিটখিটে ও ঝগড়াটে স্বভাবের হয়ে থাকে, বদমেজাজ এবং কাঁদুনি হয়ে পড়ে এবং কলহপ্রিয় হয়ে থাকে। যেটা বললাম যে খুব কলহপ্রিয় হয়ে যায়, কোয়ালিজম থাকে এই ইয়ে টেলিডোনিয়ামের পেশেন্টরা। তারপরে আমি কি আসি টেলিডোনিয়ামের জেনারেল। জেনারেলে কি আছে? রাইট সাইড কমপ্লেইন। যে কোনো সময়ে যে কোনো কমপ্লেইন তার রাইট সাইড হবে। রাইট সাইড কমপ্লেইন জেনারেলি ওয়ার্স এট 4 AM or ওয়ার্স এট 2 or 4 PM। হ্যাঁ, মানে রাত 4টার দিকে বাড়বে অথবা দুপুর 2টা থেকে রাত 4টার বিকাল 4টার মধ্যে তার সমস্ত রোগ লক্ষণ কিন্তু বৃদ্ধি পাবে, খারাপ হতে থাকবে। আরেকটা বিশেষ বিষয় হচ্ছে জন্ডিস। জন্ডিসের ক্ষেত্রে কিন্তু চ্যালিডোনিয়াম মানে মারাত্মক একটা রেমেডি। জন্ডিসের রোগী এবং এখানে আরেকটা কথা আমাদের বলা বাহুল্য, নিউ বর্ন কোন রোগীর যদি জন্ডিস হয়, নিউ বর্ন কোন শিশুর যদি জন্ডিস হয় তাহলে কিন্তু মার্কসন খুব ভালো একটা রেমেডি। হ্যাঁ, এবং যদি বয়স্ক লোকেদের ক্ষেত্রে যদি কোনো জন্ডিস থাকে এবং জন্ডিসের পর থেকে তার লিভার সিরোসিস, লিভারের প্রবলেম, তার খাবার দাবার হজম হয় না, তার ফ্লাটুলেন্স হয়, অজীর্ণ হয়, তার পেট ব্যথা হয়, তাহলে কিন্তু এই চ্যালিডোনিয়াম কিন্তু খুব ভালো একটা রেমেডি। কারণ চ্যালিডোনিয়াম কাজই করে লিভারের উপরে, তার স্পেয়ার অফ অ্যাকশনটি হচ্ছে লিভারের উপরে। হ্যাঁ, এবং একটা কি নকটা হ্যাঁ জন্ডিস, চিলি ওর কোল্ড ওর চেঞ্জ অফ ওয়েদার। চ্যালিডোনিয়ামের রোগী সাধারণত শীত কাতর এবং এরা কি হয়, এরা কোল্ড ঠান্ডায় কিন্তু এরা অসুস্থ হয়ে পড়ে। হ্যাঁ, অসুস্থ হয়ে পড়ে এবং চেঞ্জ ওয়েদার যদি চেঞ্জ হয়, ওয়েদার চেঞ্জের ক্ষেত্রে কিন্তু এরা অসুস্থ হয়ে পড়ে। এবং এমন হচ্ছে এদের লাংস, খাবারের পরে এরা ভালো থাকে। লিভারের সমস্যা, তাদের ক্ষুধা লাগে ঘন ঘন। হ্যাঁ, এই ক্ষুধা লাগা ঘন ঘন কারণে তারা যখন খায় তখন তারা পেটার। আর একটা হচ্ছে মোশন আর অ্যাগ্রাভেশন। অ্যাগ্রাভেশন হয় তারা হাঁটা চলা করলে, হাঁটলে চললে তাদের লিভারে ব্যথা হয়, অসুবিধা হয়। হেডে কি? রাইট সাইড হেডেক। এই চ্যালিডোনিয়াম পেশেন্টদের সবসময় রাইট সাইডে হেডেক, রাইট সাইডে তাদের মাথা ব্যথা করে এবং সেটা কি নিউরাইজাপেন, বিশেষ করে আপার অরবিটাল, উপরের দিকে। হ্যাঁ, মাথা ব্যথার আপার অরবিটাল যেটা বলে, সুপ্রা অরবিটাল, সরি স্পেশালি সুপ্রা অরবিটাল। এটা আসলে অ্যানাটমির বিষয়, এটা যারা অ্যানাটমি তারা আপনাকে বুঝাই দিবে, এটা বুঝাইতে গেলে দীর্ঘ সময় দরকার। কোল্ডনেস স্পেশালি অর দা অক্সিপোর্ট। অক্সিপোর্ট মানে পিছনের সাইডটাতে আমরা যেটাকে বলি অক্সিপোর্ট, এই সাইডটাতে একটা ঠান্ডা ঠান্ডা অনুভব করে টেলিডোনিয়ামের পেশেন্টের। এবং ফেসিয়াল পেন রেডিয়েটিং টু টাচ অর আই, টিথ অর আই। রেডিয়েটিং পেন কি? মনে হচ্ছে যে একদম যে ছট 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 করে একদম মানে ঝলসানো যাচ্ছে। টেলিডোনিয়াম পেশেন্টদেরকে জিজ্ঞাসা করেন যে আপনার পেইনটা কেমন, সে বলবে যে আমার মুখের ভিতরে যখন আমি পেন অনুভব করি এবং মুখেতে, দাঁতে এবং চোখে 3 জায়গাতেই তার পেইনটা হবে একদম রেডিয়েটিং পেন, মানে ছট 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 করে আলো যেরকম করতে বের হয় ওরকম একটা পেন অনুভব করবে। নামনেস অফ ফেস স্পেশালি রাইট সাইড, অর্থাৎ তার ফেসটা কি সে অবশ অবশ হয়ে যাবে, বিশেষ করে তার রাইট সাইড ফেসটা সে পাবে। ইয়েলো ক্লোটেড টাং, তার জিব্বাটা কিন্তু ইয়েলো থাকবে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জিব্বাটা ইয়েলো কেন থাকবে? কারণ চ্যালিডোনিয়াম কাজ করে লিভারের উপরে। আর যাদের জন্ডিস হয় তাদের জিব্বাটা হলুদ থাকবে, চোখটা হলুদ থাকবে। এটা কিন্তু বুঝতে হবে যে চোখটা হলুদ, জিব্বাটা হলুদ, তার মানে সে তার ভিতরে কিন্তু জন্ডিস আছে। জন্ডিসের কিন্তু একদম সুন্দর একটা রেমেডি কিন্তু হচ্ছে এই চ্যালিডোনিয়াম। আচ্ছা, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কি আছে? পেইন টাইপ, অর্থাৎ কি ধরনের ব্যথা হবে গ্যাস্ট্রোইন্টেস্টাইনালে, সেটা হচ্ছে রেডিয়েটিং পেইন, যেটা আমি অলরেডি আগে বললাম, এবং থ্রো টু ব্যাক। রেডিয়েটিং পেইন সেটা ঘুরে ঘুরে আসবে, একটু থেমে গেছে আবার ঘুরে ঘুরে। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কি মানে পাকস্থলিতে তার ব্যথাটা। হ্যাঁ, পাকস্থলী ব্যথাটা রেডিয়েটিং পেইন হবে এবং সেটা কিন্তু বারবার কিন্তু ঘুরে ঘুরে আসবে, ঘুরে ঘুরে আসবে। এবং এটা একটা বিষয় হচ্ছে যে সে যখন লেফট সাইড হয়ে ঘুমাবে, হ্যাঁ লেফট সাইড হয়ে ঘুমাবে, তখনও কিন্তু তার এই পেইনটাতে একটু আরাম বোধ করবে লেফট সাইড হয়ে ঘুমালে। যখন পেইন হবে তখন সে একটু লেফট সাইড হয়ে ঘুমায়, তখন সে একটু আরাম বোধ করবে। লোকেশনটা কি? লোকেশনটা কিন্তু লেফট সাইডে।
লেফট সাইডে কিন্তু এই রোগটা থাকবে। অ্যাবডোমিনাল পেইন এমোরেশন বাই ইটিং, এবং সে যখন খাবে তখন কিন্তু সে বেটার ফিল করবে। এই পেশেন্টের কি হচ্ছে, তাদের রেডিয়েটিং পেইন হচ্ছে, এবং তারা যদি লেফট সাইড করে শয় তাহলে সে আরাম বোধ করছে, এবং যদি খায় তাহলে তার বেটার আরাম বোধ করছে। তাহলে দেখেন এখানে আমাদের কোনটা গ্যাস্ট্রিকের রোগী, কোনটা গলব্লাডারের রোগী, কোনটা আপনার এই যে গলব্লাডারের স্টোন, আর কোনটা হচ্ছে আপনার লিভারের সমস্যা, কোনটা জন্ডিসের সমস্যা, আমরা কিন্তু এই লক্ষণগুলো থেকে কিন্তু সহজেই আলাদা করতে পারছি। অ্যাবডোমিনাল পেন এক্সটেন্ডেড টু অ্যাক্রস দ্য অ্যাবডোমেন, হ্যাঁ মানে এই পেনটা কি মানে ছড়ে যাবে, হ্যাঁ এক্সটেন্ডেড মানে এক্সটেন্ডিং পেইনটা ছড়ে পুরো পেট পর্যন্ত হয়ে যাবে। একটা পেট থেকে দেখা শুরু করবো স্ক্যাপুলাতে। আমরা সাধারণত যে পিছনে, আসলে স্ক্যাপুলাটা কিভাবে দেখাবো, পিছনের যে আমাদের পাঁজরের হাড্ডি আছে যেটা যেটা পাটনা আমরা যেটাকে বলি, ওর নিচে যে অংশটা থাকে তাকে আমরা স্ক্যাপুলা বলি। এই স্ক্যাপুলার নিচের থেকে ব্যথাটা ছড়ে কিন্তু পেট পর্যন্ত চলে আসবে, বা পেট থেকে ব্যথাটা ছড়ে স্ক্যাপুলা পর্যন্ত যাবে। তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে তার পাকস্থলিতে কোনো সমস্যা, এবং হতেও পারে সে গলব্লাডারের কোনো রোগী। হ্যাঁ, এই পেইনটা তখন আপনি তাকে চিলিডোনিয়াম দিতে পারেন। চিলিডোনিয়ামের ক্ষেত্রে কিন্তু এটা অনেকটাই কমে যাবে। এবং ইনডাইজেশন ফ্রম ফ্যাটস, মানে ইনডাইজেশন, তার যে কোনো ফ্যাট জাতীয় খাবার খেলে সেটা ইনডাইজেশন হবে। আর ভমিটিং হবে, ভমিটিংটা কি হবে, ফ্যাট খাবার খেলে কিন্তু তার ভমিটিং হবে, এবং সেই সময় কিন্তু সে একটু মানে একটু ওয়ার্ম ড্রিঙ্কস মানে হালকা একটু নাতিশীতোষ্ণ উষ্ণ যে পানীয় সেটা সে মানে পান করতে যাবে, এবং সেটা খেলে কিন্তু তার একটু বেটার ফিল করবে। এবং আপনার রুগীকে বলে দিবেন যে আপনি যে এই সময় যদি বমি করেন তাহলে একটু কুসুম কুসুম গরম পানি খাবেন। এটা মানে এটা প্রস্তুতির জন্য বা তার লিভারের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং এটা কিন্তু লিভারকে খুব ভালো রাখবে। তার ক্র্যাভিং, ক্র্যাভিং কি, সে চিজ, ওয়ার্ম ড্রিঙ্কস এবং মিল্ক। চিজ তো আমরা চিনি, পনির, এটা সে বেশি বেশি পরিমাণে খেতে চায়। এবং ওয়ার্ম ড্রিঙ্কস মানে একটু গরম পানীয়, ওই যে গরম পানীয়টা সে কিন্তু ক্র্যাভিং করে। ক্র্যাভিং মানে অদম্য ইচ্ছা খাবার। একটা হচ্ছে ডিজায়ার, যেটা হচ্ছে ইচ্ছা, একটা হচ্ছে ক্র্যাভিং মানে অদম্য ইচ্ছা, এবং সাথে দুধ, দুধটাও সে পছন্দ করে। আর অ্যাভার্সন, অ্যাভার্সন হচ্ছে অ্যাভার্সন চিজও আছে, হ্যাঁ তবে চিজটা এখানে সেকেন্ড গ্রেড, কিন্তু ক্র্যাভিং এর ক্ষেত্রে কিন্তু ফার্স্ট গ্রেড দেওয়া আছে। চিজটা এখানে দুটো পড়ার সিম্পটম আর কি। চেস্ট, চেস্ট কি, রাইট সাইড নিউমোনিয়া। আমি তো বললামই যে ইয়ে কিন্তু চিলিডোনিয়াম রেমিডিটা কিন্তু রাইট সাইডে। দেখেন রাইট সাইডে তার হেডেক, রাইট সাইডে তার স্ক্যাপুলার পেইন, এবং রাইট সাইডে তার নিউমোনিয়া। এটা কিন্তু রাইট সাইডে রেমেডি, রাইট সাইডে নিউমোনিয়া, এবং সেটা দেখা যাচ্ছে যে তার ব্যাক করছে, বারবার ঘুরে আসছে, এবং সেই সময় সে একটু গরম পানি খেতে চায়, এবং তার যে কফটা হয় সেটা কিন্তু একটু পেইনফুল হয়। নিউমোনিয়া রোগীর ক্ষেত্রে, যাদের টিবি বা নিউমোনিয়া রোগীর আছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা কি কি লক্ষণগুলি পাইলাম, তার ব্যথাটা রাইট সাইডে হবে, এবং ব্যথাটা বারবার ঘুরে আসবে, সে একটু গরম পানি যদি পান করে তাহলে সে আরাম বোধ করবে, এবং তার কফটা হবে পেইনফুল। হ্যাঁ, এই যে হেমোস্টেপসিস যেটাকে আমরা বলি, যেটা রিপোর্টে ধরা পড়বে। আর হচ্ছে রাইট সাইড নিউরেলজিয়া, হ্যাঁ, এবং ওটস মোশন, রাইট সাইড যেমন ডান পাশে রাইট সাইডে তার নিউরালজিয়া পেইন হবে, এবং সেটা যদি সে হাঁটাচলা করে তাহলে সে কিন্তু বেটার ফিল করবে। এক্সট্রিমিটিস, এক্সট্রিমিটিস এটাও রাইট সাইড স্ক্যাপুলা এন্ড শোল্ডার পেইন। ওই যে আমি বললাম যে স্ক্যাপুলা আমি দেখিয়ে দিলাম পিছনে পাখার নিচে, ওই সাইডে পেইন করবে, এবং কি সাথে শোল্ডার পেইন হবে। রাইট সাইডে শোল্ডারটা পেশেন্টের পেইন ফিল করবে। এবং কোল্ডনেস অফ দিস ফিঙ্গার টিপ, এবং সে তার হাতগুলাকে ঠান্ডা অনুভব করবে, মনে হবে যে তার হাতগুলি ঠান্ডা হয়ে গেছে, শীতল হয়ে গেছে। এবং সাথে তার জয়েন্ট পেইন, স্পেশালি রাইট সাইড, প্রত্যেকটা জয়েন্ট পেইনে তার পেইন হবে, বিশেষ করে রাইট সাইডে। তার মানে চিলিডোনিয়াম কিন্তু একদম রাইট সাইডের একটা রেমেডি। হ্যাঁ, এবং শিফট, পেইনফুল নেক স্পেশালি অন দা রাইট সাইড, সবকিছু যেটাই হোক না কেন তার প্রত্যেকটা জিনিসই রাইট সাইডে হবে। তো এটাই হচ্ছে আমাদের আজকের ইয়াটা। এখানে আমি সংক্ষিপ্ত আরেক কিছু দিয়ে দিচ্ছি যে চিলিডোনিয়ামের কমপ্লিমেন্টারি মেডিসিনটি কিন্তু হচ্ছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়ামকে আমরা কমপ্লিমেন্টারি মেডিসিন করতে পারি। আর এটার সাথে যদি আমরা কম্পারিজন করি তাহলে আমরা দিতে পারি ব্রায়োনিয়া লাইকো, যেটা রাইট সাইড, হ্যাঁ ব্রায়োনিয়া দিতে পারি।
আর এটাতে ক্লিনিক্যাল কি কি আছে, অর্থাৎ এচিলিডোনিয়ামের ক্লিনিক্যাল টার্ম কি কি থাকবে? ব্রঙ্কাইটিস, কোলোসিনথেসিস, গ্যাস্ট্রাইটিস, হেপাটিক, জন্ডিস, ম্যালিগন্যান্সি, তারপরে মাইগ্রেন, নসিয়া, নিউরোলজিয়া, নিউমোনিয়া, এসবের ক্ষেত্রে কিন্তু এচিলিডোনিয়ামটা কিন্তু খুব ভালো একটা রেমেডি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার প্রেজেন্টেশনটা আজকে এখানেই শেষ করছি। জি, শুনতে পাচ্ছেন আপনারা? জি ম্যাডাম, শুনতে পাচ্ছি। জি, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আমি চেষ্টা করছি, কারণ আমাদের তো সময় শেষ, সংক্ষিপ্ত করে উত্তর দেওয়ার জন্য। দাদা আপনার ম্যাডাম এখন এই যে বন্ধ করুন। বললেন যে জি বলেন। ওই চায়না যে বললেন খুব দুর্বলতার জন্য হচ্ছে লো পোটেন্সিতে ভালো কাজ করে, সেটা লো পোটেন্সি কেমন ম্যাডাম? ওটা মাদার না 30-এ? হ্যাঁ, মাদার দিতে পারেন, মাদার বা 6। হ্যাঁ, 6টা তো আসলে আমাদের এখানে অ্যাভেলেবেল না, আপনি মাদার দিতে পারেন, মাদারটা খুব ভালো কাজ করে। আর 30 আচ্ছা দিতে আচ্ছা পারেন যখন দেখবেন যে তার প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে, মানে ফিমেল আচ্ছা আচ্ছা পেশেন্ট প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে, ব্লিডিং হওয়ার পরে দেখা যাচ্ছে তার দুর্বলতা হচ্ছে, সেক্ষেত্রে 30 দিতে পারেন। কিন্তু বেসিক্যালি একটা রুগী আসলে কিন্তু ব্লিডিং নাই তার, মানে দেখা গেল যে তার মেনোপজ হয়ে গেছে, তার তো ব্লিডিং নাই, কিন্তু তার প্রেশার লো, তার বুক ধড়ফড় করেছে, সিঁড়ি দিয়ে উঠতে পারছে না, তারপর দেখা যাচ্ছে যে তার মানে খাবারের রুচি নাই, খুব দুর্বল। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আপনি তাকে চায়না মাদার দিয়ে দিতে পারেন। অবশ্যই আপনি তার কনস্টিটিউশন রেমেডি দেওয়ার পরে, শুধু যদি কনস্টিটিউশন রেমেডি না দিয়ে চায়না মাদার দেন তাহলে কিন্তু কাজ হবে না। আপনি তো ওভারঅল আপনি তাকে একটা মানে কনস্টিটিউশন রেমেডি তো আপনি নিবেনই। হ্যাঁ, তার জি। পরবর্তীতে তাকে সাময়িক ভালো রাখার জন্য এই চায়না মেডিসিনটা দিতে পারে। আচ্ছা ম্যাডাম ভাই, যে আর কিছু? যেটা বললেন লিউকোরিয়া আছে যে কালো রক্ত, ওটা কি কালো রক্ত হলে কি দেখলে কি দেওয়া যাবে কি? ব্লাডে ব্লাডি ব্লাডি, হ্যাঁ, ওখানে পেশেন্ট এসে বলবে, আপনি যখন ডিটেলস ম্যাডাম আমি নিবেন। রেকর্ডিং অফ করবো ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে তো আগেই বলে ফেলেছে অফ করেন, এটা তো আমাদের মানে ভিতরের কথা, এটা আবার ইউটিউবে দিয়ে না, আগে কাইটে কাইটে ফেলেন। হ্যাঁ, ব্লাডি মানে হচ্ছে